দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আর আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার একটি পোল্ট্রি শিল্প বা পোল্ট্রি খামারে। আমি উদ্যোগ নেই যে আপাতত 1000 শেড করব, দেখি কিছু উপার্জন করা যায় কি। ভ্যাকসিন দেওয়া লাগে, মনে করেন 6 দিন পর পর 5টা ভ্যাকসিন লাগে। আমাদের দেখে অনেকেও বানাইছে খামার, কিন্তু টিকে রাখেন, টিকে নেই। আপনার এইটা কালার বারটা আগে বিক্রি হয় আর সোনালিটা হলেও একটু পরে বিক্রি হয়। 700 মুরগিতে তখন আমি 27,000 টাকা ব্যবসা হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার এই ফার্মটা তো বেশ গোছানো দেখছি। জি। কতদিন হলো শুরু করেছেন? আমি আপা আছি আজ 8 বছর। 8 বছর ধরে? জি। এই শুরুর গল্পটা একটু শুনবো, আপনি একটু আমাদেরকে বলেন যে কি ধারণা থেকে বা কোন ধারণা থেকে এই পোল্ট্রি শিল্পের সাথে আপনি নিজেকে যুক্ত করলেন? আমি ছোট একটা গাড়ি চালাই, এই গাড়ির থেকে মনে করেন প্রথম ফিডের জগতে আসা। ফিডের আমি এই পোলট্রি ফিড আপনার এই কেয়ারিং করতাম। আচ্ছা। ছোট একটা গাড়ি আছে ওর থেকে। এখন তারপরে আপনার 2 বছর যাবত ওই গাড়িটা চালানোর পরে আমার বেশ কিছু লোকের সাথে পরিচিত হয়, ডিলারদের সাথে আর কি। তাদের ফিড নিয়ে জানো লাগতো। তারপর থেকে আমি উদ্যোগ নিই যে আপাতত 1000 শেড করব, দেখি কিছু উপার্জন করা যায় কি। আচ্ছা। তারপরে আমার আম্মার বললাম যে আম্মা একটা জায়গা হলে আমার বাড়ির পাশে একটু জায়গা আছে, সেইটা অবশ্যই পরিত্যক্ত ফার্ম ছিল, ব্রয়লার মুরগি পুষতো আর কি। মার বললাম তো বললো যে না ওই জায়গায় করা যাবে না, কিন্তু আমার যে জায়গা আছে দূরে হয়ে যায়, 1 কিলোমিটার দূরে হয়ে যায়, কিন্তু ফাঁকা যায়। এখন আম্মা বললো যে ওই জায়গায় কর, না হলে এই জায়গায় করা লাগবে না। এই যে সামনে বাবুরঘাটা আছে, ওইখানে আমার মামার বাড়ির পাশে 1000 শেড করি। সেটা কত সালে? সেটা হলো আপনার 16 সালের শেষের দিকে আর কি। আচ্ছা। তারপরে আমার এক ভাই আছে, খুব মানে আমার এই খামারের জগতে আসাতে প্রচুর হেল্প করেছে, রুহুল আমিন ভাই, আমাদের ডিলার, যিনি এখন আছে। আমার কাছে তো তখন টাকা পয়সা আসলে ছিল না, তখন 1.5-2 লক্ষ টাকা নিয়ে আমি এই খামারে আসি। আমার এই খামারের বয়স আজ 2 বছর। 22 সালে আমি এই মার্চে ডিট করেছি, এই 2 বছর হয়েছে। তারপরে রুহুল আমিন ভাই থেকে ফিড নেওয়া, বাচ্চা নেওয়া, যেন সব কিছু ওই লোকই টেক কেয়ার করে। আমার প্রশিক্ষণে তো দরকার হয় বা জানার একটা ব্যাপার থেকে যায় যে কারোর কাছ থেকে আমি একটা আইডিয়া নিয়ে শুরু করব, এরকম কি কোথাও আপনি প্রশিক্ষণ নিয়েছিলেন বা কারোর কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন কিনা? প্রথম থেকে দেখা গেল কি আমি প্রতিটা খামারে ফিড নিয়ে যেতাম আর কি। এখন ওর থেকে মনে করেন কে কিভাবে মানে মুরগি পালে, আবার কে কিভাবে বিক্রি করে, কে কোথা থেকে আনে, কে কোনভাবে ওষুধ সংগ্রহ করে, এসবগুলো দেখার পরে দেখা গেল আমার একটা ধারণা হলো। তারপরে আমার রুহুল আমিন ভাই আছে, মানে আমার যে ডিলার আর কি, উনি সব কিছু মানে এ টু জেড আমার ফোনের মাধ্যমে যে ভাই এখন এই করা লাগবে, এখন এই জিনিসটা করা লাগবে, এখন এই ঠোঁট কাটা লাগবে, এই টাইমেই খাবার দেওয়া লাগবে, এই টাইমে এই ওষুধ চালানো লাগবে, যে এই জিনিসটা মানে একটা মুরগি যদি বসে থাকে বলতো যে ভাই এইরকম ক্যাটাগরি বসে থাকলি মানে বুঝবেন যে এই জিনিসটা হয়েছে, এই রোগটা হয়েছে। মানে তার কাছ থেকে, মানে পরে খামারের জগতে আসার পর থেকে তার কাছ থেকে শেখা। শুরুতে কতগুলো মুরগি নিয়ে শুরু করেছিলেন এবং সব মানে লেয়ার ছিল নাকি অন্য কোনো মুরগি জাতের মুরগি ছিল? শুরু থেকে আমার সর্বপ্রথম নিয়েছিলাম 750 বাচ্চা, সেটা ছিল সোনালি। আমি প্রথম থেকে সোনালি পেলিয়ে আসতেছি আর এখনও সোনালিতে আছি। আর এই শুধুমাত্র 24 সালে এই একটাই মানে যেটা দেখতেছেন আর কি, এটা হলো মানে কালার ওয়ার্ড বলে, এটা হলো প্যারাগনের বাচ্চা। এই বাচ্চাটা নাকি খুব ভালো, আমার ডিলার বললো যে এই বাচ্চাটা নেন, খুব সুন্দর হবে। রুহুল আমিন ভাইয়ের কথা না বললেই নয়, মানে সব সময় যে উনি আমার সব সময় সাপোর্ট দেয় এখনো পর্যন্ত, মানে যে শিখার তো শেষ নেই। মানে যে ভাই আমি বুঝতে পারতেছি না, তা যে ভাই থাকেন, আমি 2-10 মিনিটের ভিতরে আপনার এই জায়গায় পৌঁছাচ্ছি। এই যে এখন কালার বার্ড তুলেছেন, এর আগে সোনালি দিয়ে শুরু করেছিলেন। জি। তো শুরু থেকে এই পর্যন্ত সফলতা কেমন পাচ্ছেন? সফলতা আপনার আগে তো সোনালিতে ছিলাম, লাভ লস তো আছেই। আমাদের খামারিরা বলতে পারবে না যে আমি প্রতিটাই লাভ করেছি আবার প্রতিটাই লস হয়, এরকম তো না। আর আমার গ্রামে মনে করেন আপা, আমি সর্বপ্রথম
আমার গ্রামে, আমার ছোট একটা গ্রাম, আমার গ্রামে সর্বপ্রথম আমি খামার করি। তারপরে আপনার 9টা খামার হয়েছিল, 9টা থেকে এখনো আমি সেই 1 নম্বর খামারে ছিলাম, এখনো একে আছে। বাকি যে 8টা, সেই 8টা বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা বলতেই পারি আপনি একজন সফল খামারি। জি ভাই, আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে যে কিভাবে আপনি সফলতার সাথে খামারটা পরিচালনা করছেন, কারণ ওদের তো যত্ন নিতে হয়, দেখভাল করতে হয়, সেইগুলো বিষয়ে জানবো বিরতির পর। জি দর্শক, সময় হয়ে গেছে বিরতি নেবার। কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের সাথেই থাকবেন। বিরতি পর সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের দেশের অনেক শিক্ষিত যুবকেরা যেমন কৃষিতে এগিয়ে আসছে, খামারে এগিয়ে আসছে, ঠিক তেমনি গ্রামীণ অনেক বেকার যুবকেরাও নানান পেশা থেকে এই কৃষিতে নিজেকে সংযুক্ত করছেন এবং রীতিমতো তারা সফল হচ্ছেন। তেমনই একজন উদ্যোক্তার সাথে আজকে আমরা কথা বলছিলাম এবং তার এই পোল্ট্রি ফার্মটি তিনি কিভাবে পরিচালনা করছেন সেগুলোই তার কাছে শুনবো আমাদের কৃষি প্রশিক্ষণ সেগমেন্টে। ভাইয়া, আপনি যে আগে গাড়ি চালাইতেন এবং এখনো আপনি মনে হয় এটার পাশাপাশি গাড়িও চালান, তারপরে এই খামারটাও দেখাশোনা করেন, এই দুটো কাজই তো কষ্টসাধ্য এবং সময়ের দেওয়ার একটা ব্যাপার আছে। আপনি কি সামলাতে পারেন একা একা? একা না আপা, আমি যতটুকু পারি করি। আর এর ধাপ আছে, স্টেপ আছে, মানে এই যে ভ্যাকসিনগুলো, আবার মনে করেন অনেক সময় ঠোঁট কাটা লাগে, অনেক সময় দেখা গেলো কি জায়গা পরিবর্তন করা লাগে, টুর চেঞ্জ করা লাগে, এইসব দিনগুলো তো আমার থাকাই লাগে। তারপরে আমার ওয়াইফ আছে, সব সময় দেখাশোনা করে অবশ্যই, কিন্তু কেউ আমার কাছে ফোন করে জেনে নেয় যে কোন টাইমে ওষুধ দেওয়া লাগে, এসবগুলো আমার কাছে মনে করেন জিজ্ঞাসা করে। তখন আমি একটা ধারণা দিই, যেভাবে করতে বলি সেভাবেই করে। যাক, বেশ শুনে ভালো লাগলো। আসলে একটা সংসারের নারী পুরুষ উভয় যদি আসলে পরিশ্রম করে এবং দুজনের পরিশ্রমের ফসল আজকের আপনার এই সুন্দর খামার, যার কারণে আপনি সফল হয়েছেন। আমরা ভাবির কাছ থেকে শুনবো যে তিনি আপনাকে কি কি কাজে হেল্প করেন। ভাবি, আসবেন? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। বেশ ভালো লাগলো। ভাই আপনার প্রশংসা করছিল যে আপনারা দুজন মিলেই আসলে এই খামারটা সামলান। আপনি কি কি কাজ করেন এই খামারে, বলেন? প্রথমে সকালবেলা ঘুমের থেকে উঠে নামাজ কালাম পড়ি, মনে করেন খামারে ঢুকে আগে ঢুকিয়ে খাবার দিয়ে পানি দিয়ে দেওয়ার পরে মেয়েরা স্কুলে যায়, তাদের গুছাই দিই। দেওয়ার পরে আমার যে কাজ আছে থালা বাটি মাজা, কাপড় চোপড় ধোয়ার পরে দুপুরবেলা রান্না করি নি, আবার এই দুপুরে খাবার পানি দিই, দেওয়ার পরে গোসল করি, নামাজ কালাম পড়ি। আর সন্ধ্যার আগে মনে করেন কারেন্ট দেওয়া লাগে, তারপরে আবার ওই রাত্রে 8টার দিকে খাবার দেওয়া লাগে। তাহলে কতবার খাবার দেওয়া লাগছে? দিন 3 বার খাবার দেওয়া লাগছে। এই যে এটার সাথে তো আরো অনেকগুলো কাজ থাকে, যেমন এই যে লিটার বেড চেঞ্জ করা, এগুলো কি আপনি সাহায্য করেন? হ্যাঁ, লিটারটা উল্টা পাল্টা করে দিতে হয় প্রত্যেকদিন দুপুরবেলা, তাহলে ওই যে গন্ধটা থাকে উঠে যায়। ভ্যাকসিন দেওয়া লাগে, মনে করেন 6 দিন পর পর 5টা ভ্যাকসিন লাগে। ওটা কি আপনি নিজেই দেন নাকি ভাইয়াও? না, ওটা তো একা সম্ভব না, দুইজন দেয়, কারণ প্রত্যেকটা একটা করে ধরা লাগে, ধরে ধরে তাই দিতে হয়। তো আর বড় হয়ে গেলে 2 নাম্বার ভ্যাকসিন পর্যন্ত মনে করেন ধরে দেওয়া লাগে। 3 নাম্বার 4 নাম্বার ওগুলো নিজেই দিতে পারি, কারণ পানি দিয়ে খাই দিতে হয়। তো ওরা নিজে পানি বন্ধ রেখে দিলি নিজেরাই খেয়ে নেয়। তা আপনাকে দেখে আরো আশেপাশে যারা আছেন, মানে আপনার মতো যারা গৃহিণীরা আছেন, আপনাকে দেখে কি অনুপ্রাণিত হয়? হ্যাঁ, বলে অনেক কাজ করে, অনেক কষ্ট করে ওরা। এই আর আমাদের দেখে অনেকেও বানাইছে খামার, কিন্তু টিকে রাখেনি, টিকে নেই, কারণ অনেকেই ধৈর্যটা রাখতে পারে না আসলে, কারণ এটা তো একটা অনেক ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, আবার মনে করেন সব দিক দিয়ে একটু খেয়াল রাখতে হয়। আমাদের তো এখন মনে করেন অভিজ্ঞতা হয়ে গেছে, এখন অনেকটাই বুঝি, যার জন্য। তার মানে ভাইয়ের অবর্তমানে আপনি নিজেই খামারটা পরিচালনা করার সামর্থ্য এবং দায়িত্ব রাখেন কোনটা? হ্যাঁ, যেন বাইরে চলে যায়, অনেকদিন দেখা যায় কি 3 বার, অনেকদিন দেখা যায় খামারে ঢুকতেই পারে না। তা আমারই তো দেখে ওই ফোন করে জানি না যে এখন কি ওষুধটা দেবো, বলে কিরকম আছে দেখো, সেইভাবে ওষুধ দাও। আপনি ভাবেই আপনার স্বামীর সাথে মিলেই পুরো সংসারের পাশাপাশি ওই খামারটা পরিচালনা করছেন। ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। ভাবির কাছে বেশ শুনে ভালো লাগলো যে আপনিও ভাবিকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন যাতে সে আপনার সাথে কন্ট্রিবিউট করতে পারে। তো ভাই, এবার আপনি আমাকে একটু বলেন যে আপনি আগে তো প্রথমে সোনালী মুরগি দিয়ে শুরু করেছিলেন আর এখন কালার বার্ড করছেন, এই দুটো মুরগির যত্ন তো নিশ্চয়ই পার্থক্য আছে, এই পার্থক্যটা কি? একই পার্থক্য, শুধু সোনালী মুরগিটা আপনার আমরা যেভাবে বিক্রি করি 60 থেকে 62 দিনের ভিতরে বিক্রি করি, আর এই কালার বার্ডটা আপা
50 থেকে 52 দিন। মানে শুধুমাত্র ডিফারেন্স হলো আপনার এইটা কালার বারটা আগে বিক্রি হয় আর সোনালিটা হলো একটু পরে বিক্রি হয়। আচ্ছা, তো আর এই মুরগির রোগ বালাই নিয়ে একটু শুনবো আপনার কাছে। এটার সাধারণ মুরগির মতোই কি রোগ বালাই হয় কিনা? রোগ তো হয়, এর প্রধান রোগ হলো আপনার রানীক্ষেত গাম্বুরা। তা রানীক্ষেতের ভ্যাকসিন আমরা 6 দিনই দেই, আবার গাম্বুরার ভ্যাকসিন আপনার 12 দিনই দেই। আচ্ছা, কি ধরনের ভ্যাকসিন ব্যবহার করেন? আমরা সচরাচর আপনার ইন্টারভেট, মানে ভ্যাকসিনের নাম ইন্টারভেট, এবিপোরো, মানে এইগুলো, মানে যে মানে প্রতি সব খামারই যে একই ঔষধ ব্যবহার করে এমন না। আমাদের যে ডিলার আছে উনি সবসময় ভালো ঔষধটা ব্যবহার করে। ভাই, আপনার কাছে তো আমরা শুনলাম যে আপনি কীভাবে যত্নার্থী করছেন, দেখাশোনা করছেন, ভ্যাকসিন সময় মতো দিচ্ছেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় যে বায়োসিকিউরিটির যে ব্যাপারটা, কারণ যেহেতু খোলামেলা জায়গায় করছেন, অনেক বাইরের বন্যপ্রাণীর আক্রমণ থাকতে পারে। আমি দেখছিলাম যে নেট দেওয়া, তো এর বাইরে আর কোনো আপনি ব্যবস্থা নিচ্ছেন কিনা এগুলোকে নিশ্চিত করার জন্য? নিশ্চিত করার জন্য আপনার দেখা গেল কি এই জায়গায় এখন তো একটু গরম অনুভব লাগতেছে, কিন্তু গরম তো এখন গরমের দিনে একটু সমস্যা হয়। তা আপনার দেখা গেল কি বেশিরভাগ টাইমে এই জায়গাটা ঠান্ডা থাকে। মানে আমি এই জায়গায় 2 বছর আইছি, তো তা আল্লাহর রহমতে কোনো মানে এই যে বাতাস, আল্লাহর রহমতে আমার মুরগির কোনো সময় ক্ষতি হয়নি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিষয়ে মনে করেন যে এই যে টপগুলো, পানির পাত্রগুলো দেখতেছেন, এইটা আমরা মনে করেন 3 বার পানি দেওয়া লাগলে 3 বার মনে করেন আমরা, আমাদের মোটর আছে, ডাইরেক্ট লাইন করা আছে, মোটর থেকে প্রতিবার এই টপগুলো মানে 3 বার প্রতিদিন 3 বার করি। মূলত কি আমার ওই পাশে একটা শেড আছে, ওইটাই আপনার আমার 30 দিন রাখা যায়। ওই যে তুষটা আছে আফা, ওই যে 30 দিন যে তুষটা আছে, ওই তুষটা আমি এ পাশে আনি, 30 দিন পর্যন্ত ওইখানে থাকে। তারপরে এই পাশে যখন আসে 30-31 দিন বয়সে এই পাশে আসে, এটা থাকলেই মনে করেন নোংরা কম হয়, বুঝছেন। আর অনেকে আছে যে এক শেডের ভিতরেই ওরা মনে করেন প্রথম থেকে শুরু করি আপনার শেষ পর্যন্ত এতেই শেষ করে। কিন্তু আমার বেলায় এলে মানে আমি যেটা করি যে ওই পাশে 30 দিন আর এই পাশে 30 দিন। তা এটা হলো কালার বার্ড, যার জন্য এটা সময় কম লাগে, 50 দিন। তা দেখা গেলো ওই পাশে আমি 25 দিন রাখিছি আর এই পাশে 25 দিন রাখবো, যেহেতু আমার লিটার খারাপ হওয়ার কোনো যুক্তি আসে না। আর যখন দেখবো যে একটু লিটার মনে করেন একটু দলা হয়েছে কিংবা দলা বেঁধিছে, তখন দলা আমি আর আপনার ভাবি দলাগুলো ধরে দিই, বালতিতে করি। আর যখন দলা বাঁধে আমাদের আকলা আছে, আকলা দিয়ে আছড়াই দিলেই তখন এই লিটার সম্পূর্ণ ফ্রেশ হয়ে যায়। বাহ, বেশ ভালো লাগলো। এবং আপনি এই যে 8 বছর, আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে, 8 বছর ধরে আপনি এই মুরগি কেনা বেচা করছেন, আমরা সেগুলো নিয়েও শুনবো, কিন্তু আমাদের একটু বিরতি নিতে হবে। দর্শক, সময় হয়ে গেছে আরও একটি বিরতি নেবার। কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের সাথেই থাকবেন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। পোল্ট্রি শিল্পে কিভাবে আপনি বাজার ব্যবস্থাপনাকে আরো জোরদার করবেন সেই বিষয়ে ধারণা দিতে এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। সেই 2016 সাল থেকে আপনি এই পোল্ট্রি শিল্পের সাথে নিজেকে যুক্ত করেছেন। প্রথমে মানুষের কাছে ধারণা নিয়েই শুরু করেছেন। তো শুরুতে যখন আপনি ভাবলেন যে একটা পোল্ট্রি খামার গড়ে তুলবেন, তখন কি ভেবেছিলেন যে এই যে আপনার খামারে যে মুরগিগুলো আপনি উৎপাদন করবেন বা এগুলো কিভাবে, কোথায় বিক্রি করবেন, কিভাবে দাম, কত দাম দরে বেচাকেনা করবেন, এই বাজার ব্যবস্থাপনা নিয়ে কোনো ধারণা ছিল কিনা আপনার? না, এরকম কোনো ধারণা ছিল না। যশোর জেলা ভান্ডারখোলা নামক এক স্থান আছে, ওই জায়গায় আমি ফিড নিয়ে যেতাম। মানে সেই সময় 16 সালে কি 17 সালের দিকে, মানে ঢাকার থেকেও, মানে যে কোনো জেলার থেকে ওই জায়গায় আপনার ওই মুরগির গাড়ি আসে। ওইখান থেকে মনে করেন আমাদের সাতক্ষীরা জেলায় বলেন, খুলনা জেলায় বলেন কিংবা যশোর জেলায় বলেন, এই জায়গার থেকে আপনার ওইখানে গাড়ি আসে। মানে যারা মুরগি বেচাকেনা করে আর কি, মানে ওই সেক্টরে যারা আছে তারাই, তাদের কাছে আমাদের ওই নাম্বার আছে, আমাদের ডিলারের নাম্বার আছে, তারাই যোগাযোগ করি মনে করেন ওইখান থেকেই এই মুরগিগুলো বিক্রি হয়। সকালবেলা আসবে, এসে মনে করেন 10টা-11টার দিকে আসে। আসার পরে যে এই জায়গায় ওদের মুরগি হবে সেই জায়গায় ওরা চলে যায়। এই জায়গাতে এমনি এই জন্যই, মানে এই জিনিসটা আমি জানতাম যে ওইখান থেকেই এই মুরগিটা মনে করেন রেডি হলে এই জায়গায় বিক্রি হয়। সময়ের পরিক্রমায় তো অনেক কিছুই চেঞ্জ হয়। তো সেই 2016 সালে যখন আপনার প্রথম ব্যাচ বের হলো, এখান থেকে 700 মুরগি নিয়ে শুরু করেছিলেন, তখন বাজারে আসলে কিভাবে আপনি বিক্রি করলেন এবং লাভ লস তো থাকেই, আপনি কি লাভ করেছিলেন নাকি লস খেয়েছিলেন, কোনটা? আমার লাভই হয়েছিল, কিন্তু এই মুরগিটা, এই যে 700 মুরগি, এইটা হলো আমার খুলনার এক মুরব্বী নিয়েছিল, সেটা হলো আমার ডিলারের মাধ্যমে দিয়েছিলাম প্রথম ব্যাচে। তখন তো প্রথমেই আর কি 700 মুরগিতে তখন আমি 27,000 টাকা ব্যবসা হয়।
তা তখন আমার জন্য খুব একটা আনন্দের একটা বিষয় ছিল। তখন আমি হিসাব কিতাব করে দেখা যায় যে আমার 27,000 টাকা লাভ হয়েছে 700 মুরগিতে। আচ্ছা, এবার একটু মাঝখানে আমি একটা জিনিস জানতে চাই। এই যে বললেন 27,000 টাকা আপনি লাভ করেছিলেন, ইনভেস্ট আপনার কত ছিল তখন? সেই সময় আপনার খরচই তো মানে হাজারের হিসাব দেয়, 700 মুরগি তো হিসাব পাওয়া যাবে অবশ্যই, কিন্তু তখন হাজারে আমাদের সোনালী মুরগিতে 1,20,000 টাকা খরচ হইতো, বাচ্চা দিয়ে, ওষুধ দিয়ে, আপনার ফিড দিয়ে, মানে এ টু জেড, মানে একের থেকে শুরু করি আপনার 60-62 দিন পর্যন্ত 1,20,000 টাকা খরচ হইতো সেই সময়। 1,20,000 যদি খরচ হয় সেখানে 27,000 তো তাহলে একটু কম অ্যামাউন্ট না? 700 মুরগির জন্য তখন কম আসবে, 700 মুরগির জন্য তখন মনে করেন 70-75,000 টাকা খরচ আসবে। তার মানে আপনি ওই সময়ের কথা যদি হিসাব করি 70 থেকে 75,000 টাকা আপনার ইনভেস্ট ছিল, এবং এই যে 60 থেকে 70 দিনের মধ্যে আপনি আরো 27,000 টাকা এখান থেকে আপনি লাভ করে আনলেন। এখন তো বাজার ব্যবস্থাপনাই অন্যরকম, কারণ এখন আগেকার মতো তো আর এখন কোনো কিছুই নাই, সবকিছুর দাম ঊর্ধ্বগতি। তা আপনার কি মনে হয় যে অন্য পেশা থাকলে কি বেশি ভালো হইতো, নাকি এই যে এই পেশায় যে এখন আছেন, মানে আলাদা একটা পেশা আপনার যুক্ত হয়েছে, এটাতে বেশি প্রফিট কোনটা? প্রফিট মানে কি, এরা এখন আগে যখন করেছি তখন আসলে কি বাচ্চা থাকলেই যেন ভালো লাগতো, যে বাচ্চা আছে 60 দিন পরে রেডি হবে, বিক্রি করব, ভালো একটা বাজার পাবো। আর এখন আসলে এখন এমন একটা অবস্থা, মানে আমাদের পোলট্রি শিল্পের এমন একটা দিক দেখেন, আমাদের ফিডের কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, যে এই ফিডটা 3,000 টাকা কি 3,100 টাকা কি 3,200 টাকা একটা ফিডের কিন্তু আমাদের রেট করা আছে, একটা ভ্যাকসিনের রেট করা আছে, আবার মনে করেন কি যে একটা ঔষধের প্রতিটা জিনিসের রেট করা আছে না? একটা বাচ্চা যখন আমরা নিছি আগে, তখন নিছি আমরা 12 টাকা 13 টাকা, আর এখন এই যে কালার বারটা আছে এটা 68 টাকার বাচ্চা। তাহলে এবারে মনে করেন আগে আমার হাজারে, মানে এখন হাজারের হিসাবে দেয় আপনার, আগে হাজারে 1,20,000 বলছিলাম, এখন আপনার এইটা দ্বিগুণ হবে। মনে করেন এখন 1,000 মুরগি পালতে গেলেই মনে করেন 2.5 লাখ টাকা লাগে আমাদের, এটা সব খরচ সহ। জি জি, দেখেন আমরা যখন এই মুরগিটা রেডি হয় তখন মনে করেন কি অনেক সময় গাড়ি ফেল হয়, বিক্রি করি যে এই মুরগিটা 250 টাকা বিক্রি করেছি, এবারে দেখা গেলো গাড়ি আসে না, হয়তো 2 টাকার জন্যই ওই গাড়িটা ওই নদী ঘুরে যায়। এই যে মুরগিটা মনে করেন 250 টাকা বিক্রি করতেছি, কিন্তু এই মুরগিটা বিক্রি করতেছি সম্পূর্ণ তাদের ইচ্ছা ভাবে, মনে করেন আমাদের কোনো ইচ্ছা না, এইটাই হলো যদি সরকার আমাদের দিকে নজর দেয়, মানে ছোট যারা খামারি আছে আর কি, তাহলে যেন আমাদের পক্ষে সুবিধা হয়। মানে আগে যেমন মনে করেন কি একটা ঈদের মতন আনন্দ হইতো যে আমার মুরগি রেডি, আমি একটা ভালো একটা ব্যবসা হবে, কিন্তু এখন ভয় হয় যে আসলে যে বাজারটা আমি ঠিক থাকবে কিনা, রাখতে মানে থাকবে কিনা, মানে আমাদের হাতে তার বাজার না। সরকারের কাছে আপনাদের মানে আবেদনটা কি, যে কোন বিষয়গুলো তুলে ধরলে বা ওই বিষয়গুলো যদি নজরদারি করা হয় তাহলে আপনারা আরো বেশি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন? আমার একটাই দাবি যে হলো সরকার এইটা যেন মনিটরিং করে, মানে যে আমরা প্রতিটা জিনিসের যেরকম রেট করা আছে, যে বাচ্চার দামেই, ওষুধের দামেই, ফিডের দামেই, কিন্তু এই যে আমরা যখন বাজারে মুরগি বিক্রি করতে চাই, যে মানে আমার মুরগিটা রেডি আমি বিক্রি করব, এই মুরগিটা মনে করেন আমাদের যে খরচ হয়েছে মনে করেন 250 টাকা একটা মুরগির পিছনে খরচ, আমার এই মুরগিটা 55 টাকা বিক্রি করলে কিছু টাকা ব্যবসা হবে, কিন্তু এইটা আমরা আমাদের থেকে ইচ্ছা পোষণ করলে হয় না, এইটা সম্পূর্ণ মনে করেন যে মুরগির যে ব্যাপারীরা আছে এরাই নিয়ন্ত্রণ করে। আমার সরকারের কাছে এই দাবি যে হলো আমাদের প্রতিটা খাতের যেরকম এই পণ্যের এই দাম, এই পণ্যের এই দাম, মানে সব দিকে বিক্রয় মূল্যটাও নির্ধারণ করা উচিত। বিক্রয় মূল্য আসলে যে 68 টাকার এই বাচ্চাটা আসলে এই টাকা বেচলি মানে খামারেরা বেশি থাকে। আসলে আমরা ব্যাপারটা বুঝতে পারি যে সরকার যদি এই বাজার মনিটরিং ব্যবস্থাটা এর দিকে আরো বেশি মনোযোগী হতো এবং সবকিছুর দাম নির্ধারণ করে দিত, আমার মনে হয় খামারি যারা আছে তারাও যেমন স্বস্তি পেত, ঠিক তেমন আমরা যারা ভোক্তারা আছি আমরাও কিন্তু স্বস্তি পেতাম, কারণ এখন সবকিছুর দামই ঊর্ধ্বগতি। আর আপনি যেটা বললেন যে কোনো কিছুর দাম আসলে মানে ফিক্সড না, সেক্ষেত্রে আপনাদের সমস্যা পোহাতে হচ্ছে। তো ভাই আপনার তারপরেও চড়াই উতরাই তো আছে জীবনে, তারপরে এগিয়ে যেতে হয় আমাদেরকে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে ভবিষ্যতে কি পোল্ট্রি শিল্পকে নিয়ে আপনি এগিয়ে যাবেন নাকি অন্য কোনো জায়গায় সুইচ করবেন? তা তো আসলে এতে তো আসি থাকবো আশা করা যায়, তারপরেও আমার পরিকল্পনা আছে যে হলো আমি বড় ধরনের একটা শেড করবো আর কি। আমরাও চাই, আপনার জন্য দোয়া থাকবে যে আপনি যাতে আরো প্রসারিত করতে পারেন এবং যেভাবে ধৈর্যের সাথে এতদিন ধরে আপনি এই পোল্ট্রি শিল্পকে ভালোবেসে পোল্ট্রি শিল্পের সাথে আছেন এবং ভবিষ্যতের জন্য থাকতে পারেন, সেই কামনা রইল। ভাই ভালো থাকবেন।
আমরা পুরো এই সাতক্ষীরা জেলা ঘুরে দেখলাম কৃষিতে অনেক তরুণ উদ্যোক্তা এবং খামারিরা এগিয়ে আসছেন, আর তাদের হাত ধরেই একটা সময় আমাদের বাংলাদেশে কৃষি অর্থনীতি আরো স্বাবলম্বী হতে পারবে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি সংবাদ। এখানে আমার সবজি আছে, ভেন্ডি আছে, পেঁপে আছে, বরবটি আছে, ঝিঙে আছে, মানকচু আছে, ওল আছে এবং বেগুন আছে, ঝাল আছে। আর এখানে ফাঁকে ফাঁকে ওই হলুদ লাগাইছি, সরকার থেকে আমার হলুদে বীজ দিয়েছে। এখানে আমার ওই সরকারি প্রকল্প থেকে ওরা ভিজিট করছিল এবং সরকারি থেকে মারফতে আমার এইগুলো ভালোভাবে দেখে শুনে পর্যবেক্ষণ করে দেখলো না কৃষকে এই ছেলেটা খুব ভালো। সরকার থেকে হলুদে বীজ এবং বিভিন্ন প্রশিক্ষণ দেয় এবং আমার বীজ দেয়, বিভিন্ন বীজ চারা সরকার থেকে, সরকারের মারফত থেকে আমার বীজ দেয়। এই থেকে আমার বাড়ি পরিবারে অনেক তরি তরকারি ঘাটতি পূরণ হচ্ছে এবং তাদের বাড়ি যখন যেটা যে তরকারি লাগে আমার বাজারে যাওয়া লাগে না, সেটা এখান থেকে আমার বাড়ি সংগ্রহ করি। আমার আশপাশে যে মা বোনদের যাদের তরি তরকারি লাগে তারা আমার এখান থেকে টাটকা সবজি নিয়ে যায়। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV পর্দায় তুলে ধরতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে, সফল কোনো কৃষক বা খামারির আঙ্গিনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।